ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আমি তোমাদের 2025 সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নের গণিতের যে মডেল স্কুলগুলো ছিল সেই মডেল স্কুলগুলো আমি সম্পূর্ণ আলোচনা করছি। আজকের পর্যন্ত আমি পূর্বে 5 নম্বর মডেল স্কুল সম্পূর্ণ সমাধান করেছি। এই আজকের আমি 6 নম্বর তোমাদের গণিতের মডেল স্কুলটা 6 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করব। দেখো, আজকে 6 নম্বর মডেল স্কুলের প্রথম প্রশ্ন হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.69 এর বর্গমূল কত? 1.69 এর বর্গমূলটা নির্ণয় করতে দেখো কোর্স করে দিচ্ছি আমি তোমাদের 1.69। তাহলে 1.69 এর বর্গমূল কত হবে? দেখো, শেষ থেকে দুটো করে সংখ্যা নিচে দাগ দিয়ে দাও। প্রথমে একটা থাকছে, এই একের বর্গের নামটা দেখো, এক একে এক হচ্ছে, কিছু থাকছে না। তাহলে দশমিক পড়ছে, দশমিক তুলে দাও উপরে, তুলে দিলাম। এবার দেখো 69 নাম করো। বেশ, এই সংখ্যাটা ডবল করে দাও, 2 করে দাও, একটু ফাঁকা রাখো, কেননা কোনো সংখ্যার বর্গের নামটা বসবে। দেখো, এখানে যদি 3 বসাই, 3 3 9, অর্থাৎ এখানে 3 বসালে এখানে 23 হচ্ছে, এখানে 3 বসালে 3, 23 3 কত হবে? 23 3 হচ্ছে 69। এখানে 3 বসালে এখানেও 3 বসিয়ে দাও, 23 3 কত হবে? 69 হবে। কেমন? আমাদের বর্গ হয়ে গেছে। 1.69 এর বর্গ কত হবে? 1.3। কত হলো? 1.3। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলছে যে কোনো ত্রিভুজের প্রতিটি উচ্চতা ও মধ্যমা একই। কোন ত্রিভুজের প্রতিটি উচ্চতা ও মধ্যমা একই? দেখো, সমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের 3টি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। আর এর বাহুগুলো, এর উচ্চতা, এর যে উচ্চতা, এর এই বাহুর উপর এই উচ্চতা, আবার এই বাহুর উপর এটা কিন্তু উচ্চতা এটা হবে, আবার এই বাহুর উপর উচ্চতা কিন্তু এটা হবে। কেমন? আর মধ্যমাগুলো সেই একই। তো কোনো ত্রিভুজের প্রতিটি উচ্চতা ও মধ্যমা একই। দেখো, সাধারণত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতা ও মধ্যমা একই থাকবে। চলো পরের প্রশ্ন থেকে। পরের প্রশ্ন বলছে এক্সকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো। এক্সকে যদি দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করি আমরা কী পাবো? তাহলে এক্স প্লাস 1/2 করবো, 2 এর বর্গ, বিযুক্ত এক্স মাইনাস 1/2 এর বর্গ। কেমন? এটা হবে তোমাদের এক্সকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ, অন্তর মানে বিয়োগ বা বাদ। বেশ, পরের প্রশ্ন চলো। শূন্যস্থান পূরণ করো। অতিক্রান্ত দূরত্ব সমান ড্যাশ গণিত প্রয়োজনীয় সময়। আমরা জানি গতিবেগ ইকুয়ালস টু, আমরা কি জানি? আমরা জানি গতিবেগ সময় সংক্রান্ত সেই সূত্রটা হচ্ছে গতিবেগ ইকুয়াল টু অতিক্রান্ত দূরত্ব বাই প্রয়োজনীয় সময়। এবার আমাদের দূরত্ব বের করতে বলছে, দূরত্ব। তাহলে অতএব দূরত্ব কত হবে? দূরত্ব সমান কী হবে? গতিবেগ ইন্টু সময়। গতিবেগ ইন্টু সময়, দূরত্ব বেরিয়ে যাবে। দূরত্বের মান কত বেরোলো? গতিবেগ ইন্টু সময়। এখানে ফাঁকা জায়গায় তোমরা কী লিখবে? গতিবেগ লিখবে। কী লিখবে? গতিবেগ। বেশ, পরের প্রশ্ন দেখো, সত্য বা মিথ্যা লেখো। একটি চলন্ত ট্রেনের একটি গাছকে অতিক্রম করার অর্থ হলো ট্রেনটির নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। অবশ্যই কোনো একটা বিন্দু অতিক্রম করা মানে, বা কোনো একটা গাছ বা ল্যাম্পপোস্ট অতিক্রম করা মানে কি? ট্রেনটি তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। তবে এই ট্রেন যাচ্ছে মানে কি? এই ট্রেনটা অতিক্রম করবে এই বিন্দুটাকে, বা এই ল্যাম্পপোস্ট বা এই গাছকে অতিক্রম করবে, মানে পুরো নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করবে, তাই না? এটা কী হবে? অবভিয়াসলি সত্য হবে। পরের প্রশ্ন দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করে। ত্রিভুজের সর্বসমতা শর্ত নয়। দেখো, এখানে এস এস এস, সাইড, আর এইচ এস এখানে, আর এ আর এস এ এস, অর্থাৎ এটা হবে অ্যাঙ্গেল, অর্থাৎ এ শর্ত নয়, হবে এ এ এ। কেমন? এটা কিন্তু সত্য নয়। বেশ, পরের প্রশ্ন চলো। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 36 কিমি পার ঘন্টা গতিবেগকে মিটার পার সেকেন্ডে প্রকাশ করো। দেখো, আমরা জানি 1 ঘন্টা, অর্থাৎ আমাদের মিটার পার সেকেন্ড বলেছে, 1 ঘন্টা বা 3600 সেকেন্ড। 3600 সেকেন্ডে যায় কত হবে? সেকেন্ডে যায় কত বলেছে? কত কিলোমিটার? 36 কিলোমিটার। অর্থাৎ কিলোমিটারকে মিটারে করলে 1000 দিয়ে গুণ করবো, তাহলে 36,000। কিমি থেকে কী বললাম? মিটার করলাম। তাহলে 1 সেকেন্ডে যায় কত হবে? তো 36,000 বাই কত হবে? 3600। কত হলো? 3600। 3600। এবার দুটো শূন্য কাটবো, এর দুটো শূন্য কাটবো। 36 একে 36 আর 36 শূন্যে 0। কত হলো? 10। সমান কত হবে? 10 মিটার পার সেকেন্ড। কেমন? পরের প্রশ্ন দেখো, এখানে বর্গমূল করতে বলছে, বর্গমূল করে যোগ করতে বলছে। দেখো, √9 আমি এখানে করে দিচ্ছি। √9 বড় রুট টানা হয়েছে,
এখানে এর মধ্যে কিন্তু ছোট 9/16 দেওয়া আছে যুক্ত 64 9/64 যুক্ত আবার রুট টানা হয়েছে কত দেওয়া আছে 25/64 কত হবে 25/64। এর মানগুলো দেখো আমরা রুট টানলাম 9/64 বর্গমূল কত হবে 3/28 8 প্লাস 25/64 বর্গমূল কত হবে 5/28 8 5/64 হবে 5/8। এবার আমরা এর ভগ্নাংশ করে দেবো 8 হর একই হর বিশিষ্ট অর্থাৎ লসাগু সেই 8 হবে বর্গমূল করব কত থাকবে 5 3 8 করব 5 3 8 সমান কত হবে রুট 8/8 সমান কত হবে 1 কেমন বর্গমূল কত হবে বর্গমূল হবে 1। পরের প্রশ্ন দেখো 2x মাইনাস 1/x ইকুয়ালস টু 4 হলে x² প্লাস 1/4x² এর মান কত। আমরা একটু মানটাকে মডিফাই করে নিই। দেখো এখানে পাশে জায়গাগুলো সংকোচের জন্য আমি পাশে লিখে দিচ্ছি। দেখো 2x মাইনাস না প্লাস দেওয়া আছে 2x মাইনাস 1/x দেওয়া আছে ইকুয়ালস টু 4 দেওয়া আছে। দেখো এই মানটাকে যদি মডিফাই করি দেখো এখানে দিয়েছি কি এখানে নিচে কিন্তু 4x² এর বর্গমূল কত হবে 2 হবে কিন্তু এখানে x আছে সুতরাং এখানে x আছে আর এখানে 2x আছে সুতরাং এক্ষেত্রে একটু মডিফাই করলে গণিতটা সমাধান হবে। কীভাবে মডিফাই করছি দেখো এই মানটাকে মডিফাই করব। মানটাকে যদি আমরা মডিফাই করি দেখো উভয় ক্ষেত্রে যদি 1/2 গুণ করি উভয় পদে যদি 1/2 গুণ করি কীভাবে হচ্ছে দেখো এই পদে যদি 1/2 গুণ করি 2x মাইনাস 1/x হয় ইকুয়ালস টু আর এই পদে যদি 1/2 গুণ করি এই থাকছে ওই পদে 1/2 কিন্তু গুণ করছি মানটা ঠিক আছে অবভিয়াসলি। দেখো এবার কি করব গুণ করলে পাবো এই 1/2 এর সঙ্গে 2x যদি গুণ করি কত থাকবে x পরে থাকবে। দেখো তোমরা গুণ করে দেখবে বিযুক্ত আর 1/x এর সঙ্গে 1/2 গুণ করলে 1/2x থাকবে সমান কত হবে 2 2 4 সমান 2 থাকলো x মাইনাস 1/2x এর মান কত হলো 2 হলো কেমন। এবার আমাদের কি বলা আছে x² মাইনাস 1/4x² এর মান কত 1/4x² এর মান কত বলা হচ্ছে মান বলা হচ্ছে যে এখানে মান কিন্তু বের করতে বলা হচ্ছে আমাদের এখানে এর মানটা বের করতে বলা হচ্ছে। তাহলে আমরা মানটা অলরেডি বের করে ফেলি। দেখো মাইনাসের প্লাস আছে এখানে প্লাসটা আমরা দিয়ে দিলাম। দেখো আমরা বর্গের মান নেবো এখানে মাইনাসে কিন্তু মান আছে আমাদের গণিত করতে হবে প্লাসে। দেখো আমরা কি করব প্লাস থেকে মাইনাস করব মাইনাস করলে 4 হয়ে যাবে। দেখো x² কমন নেবা x প্লাস 1/2x এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু x ইন্টু 1/2x কেমন সমান। দেখো এখানে সাইনটা একটু ভুল হয়ে গেছে এখানে মাইনাস কমন নিলে এখানে মাইনাস হবে এখানে প্লাস করে দাও এখানে প্লাস হবে বেশ এখানে মাইনাস হলে এর মানটা আমরা এই মানটা বসাতে পারবো x মাইনাস 1/2x ইকুয়াল টু 2 এর মানটা বসালে কত হবে 2 এর হোল স্কোয়ার প্লাস দেখো x কেটে যাবে আর 2 কেটে যাবে কত 1 থাকবে। দেখো 2x² সমান কত 2 2 4 হবে প্লাস 1 সমান কত হবে 5। তাহলে x² প্লাস 1/4x এর মান কত হবে 5 হবে। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন দেওয়া আছে দেখো যে এ সমান্তরাল সিডি এবং ইএফ এই ভেদক হলে 1 নম্বর কোণের মান কত দেখো এই কোণের মান এ বি কিন্তু সমান্তরাল চলকা এর ইএফ যদি ভেদক হয় দেখো এই কোণের মান যা হবে এই কোণের মান তাই হবে অর্থাৎ 120 ডিগ্রি। এই কোণের মান যদি 120 ডিগ্রি হয় এই কোণের মান কিন্তু 120 ডিগ্রি হবে। যেহেতু এ বি আর সিডি পরস্পর সমান্তরাল এখানে বলে দেওয়া হয়েছে এ বি সিডি পরস্পর সমান্তরাল এই কোণের মান যা হবে এই কোণে মানতে হবে আবার এই কোণের মান যা হবে এই কোণে মানতে হবে আর এই কোণ বিপরীত কোণ কিন্তু এই কোণের যদি মান যদি 120 হয় এই কোণের মান কিন্তু 120 ডিগ্রি হবে কেমন। এখানে মুখে মুখে উত্তর হয়ে গেল। দেখো তোমরা খাতায় একটু লিখে বলে দেবে যে এই কোণের মান কত হবে 120 ডিগ্রি। বেশ এসটি এর মান নির্ণয় করো। এসটি অর্থাৎ এস দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করবে তোমরা এসটি এর মান। চলো এসটিকে যদি দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করি এসটি সমান এসটি ইকুয়ালস টু কত হবে এস মাইনাস টি বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস আবার দেখো এখানে প্লাস করবে প্লাস এখানে মাইনাস করবে এস টি বাই 2 এর হোল স্কোয়ার। দেখো মানগুলো বসিয়ে দেবো কী কী মান দেওয়া আছে দেখো এখানে এস প্লাস টি এর মান দেওয়া আছে 12 আর এস মাইনাস টি এর মান কত হবে 8 দেওয়া আছে। তাহলে এস প্লাস টি এর মান দেওয়া আছে 12/2 এর বর্গ মাইনাস এস মাইনাস টি এর মান দেওয়া আছে 8/2 এর বর্গ সমান 2 6 12 আর 2 4 8 6 এর বর্গ মাইনাস 4 এর বর্গ কেমন 6 6 36 মাইনাস 4 4 16 36 থেকে 16 বাদ দিলে কিন্তু 20 হচ্ছে আমাদের এসটি এর মান কত হবে 20।
পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে যে 3 সেমি 4 সেমি ও 4 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট দৈর্ঘ্য দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব কিনা যুক্তি দ্বারা প্রমাণ করো। অবশ্যই দেখো, আমরা জানি যে সেই ধরনের ত্রিভুজ হবে যে ত্রিভুজের বৃহত্তম বাহু অপেক্ষা ক্ষুদ্রতম বাহুদের যোগফল যদি বৃহত্তম বাহু অপেক্ষা বেশি হয় তবে গিয়ে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব হবে। বলেছে 4 4 আর 3 এর মধ্যে বৃহত্তম বাহু এই দুটো ধরা হচ্ছে, এর মধ্যে একটা ধরা না বৃহত্তম বাহু। যদি এটা আমি বৃহত্তম বাহু ধরে নিই তাহলে নিচের ভূমি বৃহত্তম বাহু ধরলাম, এই বাহুটা কিন্তু 4 দিলাম, এই বাহুটা 3 দিলাম, অবশ্যই ত্রিভুজ আঁকা সম্ভব হবে। কি বললাম যে বৃহত্তম বাহু অপেক্ষা ক্ষুদ্রতম বাহুদ্বয়ের যোগফল যদি বৃহত্তম বাহু অপেক্ষা বেশি হয় তাহলে সেক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব হবে। কেমন, এইভাবে তোমরা লিখে দেবে। পরের প্রশ্ন বলা হচ্ছে দেখো, পরের প্রশ্ন হচ্ছে যে একটা ট্রেন 4 সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্ট 20 সেকেন্ডে অতিক্রম 20 সেকেন্ডে 264 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করে, এক্ষেত্রে ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ নির্ণয় করো। দেখো, এই গণিতটা আমি পূর্বে করেছিলাম পূর্বের স্কুলগুলোতে, আবার পুনরায় করার কোনো প্রয়োজন বোধ নেই। দেখো আমি করে দিচ্ছি, দেখো দেখিয়ে দিচ্ছি তোমাদের কী পড়েছিলাম আগের স্কুলে। দেখো প্রশ্ন অনুসারে দেবে প্রথমে ট্রেনটি 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত ছিল, অতিক্রান্ত দূরত্ব ছিল ট্রেনটির দৈর্ঘ্য 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হলো ট্রেনটির দৈর্ঘ্য। এক্ষেত্রে ট্রেনটি 20 সেকেন্ডে যায় কত হবে, 20 সেকেন্ডে যাবে কিন্তু নিজের দৈর্ঘ্য যাবে আর প্লাস সেতুর দৈর্ঘ্য, অর্থাৎ এখানে কত মিটার পথ যাবে 264 মিটার, শুধুমাত্র সেতুর দৈর্ঘ্য। এক্ষেত্রে এই ট্রেনের দৈর্ঘ্য কী ছিল, 4 সেকেন্ডে যায় নিজের দৈর্ঘ্য ট্রেনের দৈর্ঘ্য, এই ট্রেনটি 16 সেকেন্ডে যাবে কিন্তু 16 সেকেন্ডে সেতুটা অতিক্রম করবে, হ্যাঁ, বাকি 4 সেকেন্ডে নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। সুতরাং ট্রেনটির 20 সেকেন্ডে দুটো ট্রেনের দৈর্ঘ্য আর সেতুর দৈর্ঘ্য অতিক্রম করবে। সুতরাং 16 সেকেন্ডে যাবে, 4 সেকেন্ডে যদি নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, এক্ষেত্রে সেতুটা অতিক্রম করবে কত সেকেন্ডে, 16 সেকেন্ডে। তাহলে ট্রেনটি 16 সেকেন্ডে যায় কত হবে, 264 মিটার। কেমন, ট্রেনের দৈর্ঘ্যটি সমান কিন্তু দূরত্ব এটা হবে। অতএব আমরা লিখতে পারি 16 সেকেন্ডে 264 মিটার সেতু অতিক্রম করে, আর 1 সেকেন্ডে যাবে কত হবে ট্রেনটি 264/16, আর 4 সেকেন্ডে যাবে কাটাকাটি করে দেবে কত মিটার হবে 66 মিটার। আর 4 সেকেন্ডে যে দূরত্ব যাবে সেটা হবে ট্রেনটির নিজের দৈর্ঘ্য। 4 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করবে সেই দূরত্ব হবে গিয়ে ট্রেনটির দৈর্ঘ্য। কেমন, ট্রেনটির দৈর্ঘ্য কত বেরোলো 66 মিটার বেরোলো। এরপর আমরা গতিবেগ দেখব। গতিবেগটা দেখো, গতিবেগটা করবে এইভাবে, 4 সেকেন্ডে যায় কত মিটার, 66 মিটার। তাহলে 1 সেকেন্ডে যাবে কত 66/1000 গুণিতক 4 কিমি, কেননা মিটার থেকে কিমিতে নিয়ে আসছি, কিমিতে হলে 1000 দিয়ে ভাগ করতে হবে, মিটার থেকে কিমি হলে 1000 দিয়ে ভাগ করলাম। 36 সেকেন্ডে যাবে কত হবে, 36 সেকেন্ডে যাবে 66 গুণিতক 3600 গুণ হয়ে যাবে এখানে 3600টা গুণ হলে 0 কেটে যাও 10 থাকবে, আর 64 9, আবার 9 4 36 9 বেরোলো, আর 10 থাকলো 66.9/10 দেখো 600, দেখো কত হলো 66 গুণিতক 9 সমান 594 হবে, আর নিচে 10 ছিল, 10 ভাগ করে দিলাম কত 59.4 কিমি। কেমন, 59.4 কিমি, অর্থাৎ গতিবেগ কী হয়ে যাবে 59.4 কিমি পার ঘন্টা। কেমন, পরের প্রশ্ন চলো। পরের প্রশ্ন বলা হচ্ছে যে দুটি ধনাত্মক সংখ্যার গুণফলে এত দেওয়া হয়েছে, তাদের ভাগফল দেওয়া আছে 1/2 হলে সংখ্যা দুটি কী কী হতে পারে। দেখো গণিতটা করছি। দেখো প্রথম সংখ্যা গুণিতক প্রথম দুটি সংখ্যার গুণ করতে বলা হচ্ছে, দুটি ধনাত্মক সংখ্যার গুণফল। তাহলে প্রথম সংখ্যা গুণিতক দ্বিতীয় সংখ্যা সমান কত হবে, প্রথম সংখ্যা গুণিতক দ্বিতীয় সংখ্যা সমান কত হবে 16/50, কত হবে 16/50। আবার বলা হচ্ছে আবার প্রথম সংখ্যা গুণিতক দ্বিতীয় সংখ্যা, প্রথম সংখ্যা গুণিতক ভাজিতক দ্বিতীয় সংখ্যা সমান কত বলা হচ্ছে, বলা হচ্ছে 1/2, অর্থাৎ উভয়ের ভাগফল কত বলছে 1/2 বলা হচ্ছে। তাহলে এই দুটোকে এক্ষেত্রে গুণ করবে না, 1 নম্বর ও 2 নম্বরকে ভাগ করে পায়, 1 নম্বর ভাজিতক 2 নম্বর ভাগ করলে কত হবে, দেখো এক্ষেত্রে 1 নম্বর কত আছে, তাহলে প্রথম সংখ্যা আমি ছোট করে লিখছি, প্রথম সংখ্যা গুণিতক দ্বিতীয় সংখ্যা ভাজিতক প্রথম সংখ্যা বাই দ্বিতীয় সংখ্যা, কেমন, বাই দ্বিতীয় সংখ্যা। তাহলে এক্ষেত্রে বা দেবে ইকুয়ালস টু, তাহলে 16/50, দেখো 16/50 ভাজিতক 1/2। তাহলে এক্ষেত্রে দেখো তাহলে এই ভাগ ছিল গুণ করে দিই, গুণগুলো পরের সংখ্যাটা উল্টে যাবে, তাহলে প্রথম সংখ্যা গুণিতক দ্বিতীয় সংখ্যা বাই প্রথম সংখ্যা, এটা উল্টে দেবে 16/50, কিন্তু এখানে 50, 16/50 গুণিতক 2/1, কেমন, বা
দেখো প্রথম সংখ্যা কেটে দাও, দ্বিতীয় সংখ্যার বর্গ পড়ে থাকছে, বর্গ সমান কত হবে 2 পঁচিশে 50, কেমন কত হলো 16/25 বেরোলো, 16/25। বা দ্বিতীয় সংখ্যা সমান কত হবে, দ্বিতীয় সংখ্যা বা অতএব দ্বিতীয় সংখ্যা সমান কত হবে, রুট দেবে, বর্গ এদিকে চলে এলে বর্গমূল হবে 16/25 সমান, অতএব দ্বিতীয় সংখ্যা সমান কত হবে, কাটাটি করলে কত হবে, বা 16 বর্গমূল কত হবে 4, আর 25 বর্গমূল কত হবে 5, 4/5। দ্বিতীয় সংখ্যা কত বেরোলো 4/5। আমি উপরের যে সংখ্যাকে যে কোনো একটা মানের ক্ষেত্রে এই 2 4/5 বসিয়ে দেবো। প্রথম সংখ্যার ক্ষেত্রে বসিয়ে দিই, তাহলে প্রথম সংখ্যার ক্ষেত্রে আমি যদি বসি, প্রথম সংখ্যা গণিতক দ্বিতীয় সংখ্যা গুণের ক্ষেত্রে যদি বসাই, তাহলে কী হবে, প্রথম সংখ্যা অতএব প্রথম সংখ্যা গুণিতক দ্বিতীয় সংখ্যা কত ছিল 4/5 সমান 16/50। বা তাহলে প্রথম সংখ্যা কত হবে সমান 16/50 সঙ্গে এটা এইদিকে যদি চলে আসে কত হবে, উল্টে যাবে, তাহলে গুণিতক 5/4 হয়ে যাবে। 5 একে 5, 5 দুনে 10, 5 শূন্য 0, তাহলে 4 4 16, কত হলো 4/10 হলো উত্তর, কত হলো 4/10। অর্থাৎ একটা সংখ্যা হচ্ছে 4/10 আর অপর একটা সংখ্যা হচ্ছে 4/5, কেমন 4/5 দুটো সংখ্যা বেরোলো, একটা সংখ্যা হলো 4/5 বেরোলো একটা, আর একটা বেরোলো 4/10 বেরোলো। বা এই কাটাকাটি করে দাও, কাটাকাটি করলে কত হবে 2 হবে আর 5 হবে, কত হলো সমান 2/5। এটাকে 2/5 এখানে কেটে দিচ্ছি, দেখো সমান 2/5। তাহলে একটা হলো 4/5, অপর সংখ্যা হলো 2/5, কেমন। পরের সংখ্যা দেখো 4-এর বর্গমূল নির্ণয় করো। 4-এর বর্গমূল যদি আমরা ভাগ পদ্ধতি করি, কত পর্যন্ত বলেছে 2 দশমিক স্থান পর্যন্ত 4-এর বর্গমূল নির্ণয় করতে বলছে। তাহলে যদি 4 বলেছে, অবশ্যই 4 না সরি 8-এর বর্গমূল, 8-এর বর্গমূল নির্ণয় করতে বলছে। 8-এর বর্গমূল নির্ণয় করতে বললে দেখো এখানে পূর্ণ সংখ্যা শেষে দশমিক সংখ্যা বসে দাও। 4-এর বর্গ কত দেখো, 4-এর বর্গ কোন বর্গের সংখ্যা কাটবে, 4 4 2 দুগুণে 4, 3 3 9, বেশি হচ্ছে 2 দুগুণে 4, 4 হলো কত নামবে 4 নামলো, দশমিকটা তুলে দাও, এখানে দশমিক বসে দাও। 3 3 9 কিন্তু 8-এর থেকে বেশি হয়েছে, তাই আমরা 2 দিয়ে 2-এর নাম থেকে কাটলাম, 2-এর বর্গে কাটলাম। 4 নামলো, এখানে কোনো সংখ্যা নেই মানে দুটো শূন্য বসে, দুটো শূন্য বসলে এখানে দুটো শূন্য আমি আনো, আর এই 2টা ডবল করে দাও, 2 ডবল করলে কত হবে, 2 ডবল করলে অবভিয়াসলি কত হবে 4 হবে। এখানে কোন সংখ্যা বসালে কিন্তু 400 সমান কাটবে, 400 সমান কাটবে। যদি আমি এখানে 8 বসাই, এখানেও 8 বসাবো, তাহলে 48 আসছে কত হবে, 28 64, 4 হাতে 6, 8 4 32, 33 34 35 36 37 38, 3 8 38, কত নামলো এখানে 6, এখানে কিন্তু 9, 9 থেকে 8 বলে 1 16, আবার দুটো শূন্য বসে দাও, আবার দুটো শূন্য বসে, এখানে আবার দুটো শূন্য বসে নাও, কত হবে এই সংখ্যা দেখো, এই 8টা ডবল হলে কত হবে এখানে 16, 6 হাতে 1, 4টা এখানে 5 করে দাও, তাহলে এখানে কত বসবে, এখানে কোন জোড়ের সংখ্যায় 16 কাটবে, 5 3 15, 3 দিয়ে যদি বসাই এখানে তাহলে কত হবে দেখো, 3 যদি বসাই 56, 3 6 3 18 8 সরি 56 3 বসলে এখানে 3 বসে, 3 3 9 বসবে, আর 6 3 18 8 হাতে 1, 5 3 15 1 16, 1649 হয়ে যাচ্ছে। তাই আমরা কি করব, এখানে 2 এর জোড় বসাই, যদি 56 জোড় 562 যদি করি, 562 দুগুণে যদি করি, 2 দুগুণে 4, 5 6 দুগুণে 12, 2 হাতে 1, 5 10 থেকে 11, তাহলে দেখতে পাচ্ছি যে এখানে 2 বসালে এখানেও তোমাদের 2 বসাতে হবে, 2 বসালে 256 দুগুণে কত হবে 1124 হবে, কত নামলো 6 নামবে, এখানে 9 থেকে 2 বদলে 7 হবে, এখানে 5 থেকে 1 বদলে কত হবে 4 হবে, 476। আবার দুটো শূন্য বসে দাও, আবার দুটো শূন্য বসে এখানে দুটো শূন্য নিয়ে নাও, কত হবে দেখো এই সংখ্যা, এই শেষ সংখ্যাটা ডবল হয়ে যাবে, এখানে পড়ে থাকবে 5 6 আর 2 থাকলে এখানে 4 করবে, কেমন। দেখো এখানে 5 9 45 হচ্ছে, 5 10 50, 5 9 45, 9 দিয়ে তারা যদি বিভাজ্য করি, 5 6 4 9 যদি করি, কত হবে 5 6 4 9, যদি এখানে 9 বসাবো, 9 81, 1 হাতে 1 থাকছে, 8 থাকছে, সরি 9 81, 1 হাতে 8, 9 4 36 37 38 39 40 41 42 43 44, 44 4 হাতে 4, 6 9 54, 9 6 9 6 9 6 54, 9 6 54 আর 4 54 4 58, 58 8 হাতে 1, 9 5 35 46 হচ্ছে। তাহলে 9-এর নাম থেকে কাটছে, এখানে 9 বসালে এখানেও 9 বসে দাও, তাহলে 5649, 9 কত হবে 46,841, কেমন। কত থাকলো এখানে 9 নামিয়ে নো, 9 থেকে 4 গেলে বসতে হবে 5 4 9 5, এখানে 5 থেকে 8 বাদ যায়নি, 1 ধার করো, 15 থেকে 8 বাদ দিলে 5 6 7, অর্থাৎ 8 7 15 7,
হয়েছে। দেখো আমাদের বলা হয়েছিল 2 দশমিক স্থান পর্যন্ত আসন অনুমান করতে বলা হয়েছে। 2 দশমিক স্থান পর্যন্ত আসন অনুমান করতে বলা হলে এখানে দেখতে পাচ্ছি কত হয়েছে 2.829। আমরা দেখছি 208 2 বছর আগে তৃতীয়তম অঙ্কটা দেখবো 5 অথবা 5-এর বেশি হলে পূর্ববর্তী সংখ্যা 1 বেড়ে যায়। এখানে 2 ছিল, 2 আছে, সুতরাং 9টা কিন্তু 5 ও 5-এর বেশি, সুতরাং 2টা ছিল কিন্তু 3 হয়ে যাবে। কত হয়ে যাবে 3, সরি বাংলা হয়ে গেছে 3 হবে। বেশ 2.83 উত্তর হলো তোমাদের। 8-এর বর্গমূল কত হলো 2.83 হবে। কেমন? পরের প্রশ্ন চলো। পরের প্রশ্ন বলা হচ্ছে যে একটি আয়তক্ষেত্রাকার অভিনয় মঞ্চের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, গোটা মঞ্চকে ত্রিপল দিয়ে ঢাকা দিতে 60 ও 6048 টাকা খরচ হয়, প্রতি বর্গ মিটারের ত্রিপলের দাম কত হবে? দেখো আমরা ধরি মঞ্চের দৈর্ঘ্য প্রস্থ হবে, মঞ্চের প্রস্থ সমান কত হবে x মিটার ধরি। একক কী আছে, কিসে দেওয়া আছে? একক হচ্ছে গিয়ে মিটারে দেওয়া আছে, মিটার অভিনয় মঞ্চের দৈর্ঘ্য দ্বিগুণ করলে দৈর্ঘ্য প্রস্থ একক দেওয়া নেই, এখানে টাকা দেওয়া আছে। অভিনয় মঞ্চের দৈর্ঘ্য প্রস্থ দ্বিগুণ, গোটা মঞ্চ ত্রিপল দিয়ে ঢাকতে এত টাকা খরচ হলে প্রতি বর্গ মিটার। এখানে বর্গ মিটার দেওয়া আছে, একক কিন্তু মিটারে দেওয়া আছে, মিটার। সুতরাং দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য দ্বিগুণ বলা হচ্ছে, তাহলে দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য সমান 2x হবে, মিটার হবে। প্রস্থ হবে x মিটার, দৈর্ঘ্য হবে 2x মিটার। কেমন? এক্ষেত্রে কী হবে? এক্ষেত্রে ক্ষেত্রফল কী হবে জানি আমরা। দেখো এক্ষেত্রে ক্ষেত্রফল সমান কত হবে? x গুণিতক 2x সমান কত হবে? 2x স্কোয়ারের বর্গ মিটার। আবার আমরা জানি, যেহেতু বলা হচ্ছে যে মোট ত্রিভুজ অভিনয় মঞ্চ ঢাকতে কিন্তু, অর্থাৎ ক্ষেত্রফলের ক্ষেত্রে বলা আছে মোট ঢাকতে কিন্তু এত টাকা খরচ হলে এখানে প্রতি বর্গ মিটারে 21 টাকা খরচ হলে এক্ষেত্রে আমরা একটা ক্ষেত্রফল পেয়ে যাব কিন্তু। কেমন? এক্ষেত্রে বলবে গোটা ও মঞ্চকে ত্রিপল দিয়ে ঢাকতে 6048 টাকা খরচ হলে প্রতি বর্গ মিটারে ত্রিপলের দাম এত টাকা হলে, তাহলে এই ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। এক্ষেত্রে দেখো আবার পুরো মঞ্চ ঢাকতে 6048 টাকা খরচ হলে প্রতি বর্গ মিটারে কত টাকা বলা হয়েছিল? 21 টাকা খরচ হলে এক্ষেত্রে ক্ষেত্রফল সমান কত হবে? এই 6048কে 21 দিয়ে ভাগ করে দেবে, 6048/21। কেমন? এখানে বর্গ মিটার হয়ে যাবে, সমান কত হবে? তাহলে 6048কে 21 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কত পাবো আমরা? এখানে ভাগ মানে তোমরা কি করবে? কাটাকাটি করে দেবো। 7 দিয়ে কাটাকাটি করতে 7 3 21, 7 6 42, 7 7 57, 57, বাকি 4 44, 7 6 42, 7 6 42, হাতে 2 28, 7 4 28, কত থাকলো? 8 6 4/3 থাকলো। আবার কাটাকাটি করো, 3 2 6, 2 26, 3 8 24, 3 8 কিন্তু 24 হয়ে যাবে, 3 8 24, 2 24, 3 8 24, কত হবে? 288 বর্গ মিটার। কত হবে? বর্গ মিটার। এক্ষেত্রেও ক্ষেত্রফল একটা পেয়েছিলাম, এক্ষেত্রে ক্ষেত্রফল একটা পেয়েছিলাম। এক্ষেত্রে শর্তানুসারে করবে, অতএব প্রশ্নানুসারে 2x এর বর্গ সমান 288 বা x এর বর্গ সমান 2, এদিকে নিয়ে চলে আসো, 288/2, 2 একে 2, 2 4 8, 2 4 8 সমান, বা x স্কোয়ার সমান 144, বা x সমান বর্গমূল 144, বা x ইকুয়ালস টু 12। 144 এর বর্গমূল কিন্তু 12। তাহলে অতএব x সমান কত হলো? 12। এই x এর মান কি ছিল? মিটার ছিল, অর্থাৎ এক্ষেত্রে প্রস্থ সমান, অতএব প্রস্থ সমান কত হলো? প্রস্থ সমান কিন্তু 12 বেরোলো। আর দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য সমান কত হবে? 12 গুণিতক 2 সমান কত হবে? 12 দুগুণে 24।
এক্ষেত্রে মিটার হলো মিটার। তাহলে প্রস্থ কত হলো 12 মিটার হলো, দৈর্ঘ্য কত হলো 24 মিটার। তাহলে দেখো পরের প্রশ্ন দেখছো, এখানে প্রশ্নটা ছিল মঞ্চটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। হয়েছে, আমাদের দৈর্ঘ্য পেয়েছি 12 মিটার, 24 মিটার, প্রস্থ পেয়েছি 12 মিটার। পরের প্রশ্ন সূত্রের সাহায্যে ক্রমিক গুণফল নির্ণয় করো। সূত্রের সাহায্যে যদি ক্রমিক গুণফল নির্ণয় করতে বলছে, দেখো আমি প্রশ্নটা ফটাফট তুলে ফেলি। দেখো এই ক্ষেত্রে আমরা করে ফেলেছি। দেখো প্রথম দুটো ক্রমিক বলা হয়েছে, প্রথম দুটো যদি গুণ করি, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ আমি যদি টোটালে এ ধরি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র অনুযায়ী জানি কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তাহলে এখানে কিন্তু কী হবে বলো তো, A4 হয়ে যাবে, A4 মাইনাস B4। কেমন, এই দুটো যদি গুণ করি আমরা সূত্রের সাহায্যে A4 মাইনাস B4 হয়ে যাবে। আবার পরবর্তী কী ছিল, A4 প্লাস B4 ছিল, কেমন, তারপর A8 প্লাস B8 ইকুয়ালস টু, তাহলে এই দুটো আবার গুণ করব, এই দুটো গুণ করলে হবে কি, এক্ষেত্রে ক্রমিক গুণ করলে কিন্তু এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। আর A4 আছে মানে কি এখানে 8 হবে, তাহলে A8 মাইনাস B8 বর্গ, আর প্লাস ছিল A8 প্লাস B8। তো কত হয়ে যাবে দেখো, A4 মাইনাস B4 অর্থাৎ ইন্টু A8 প্লাস B8, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অনুযায়ী হবে, তাহলে 8 16 হয়ে যাবে। তাহলে A16 মাইনাস B16, তোমাদের এটাই হবে তোমাদের উত্তর। পরের প্রশ্ন দেখো কি বলছে, এক্স প্লাস এ বাই বি প্লাস বি বাই এ এবং ওয়াই ইকুয়ালস টু এ বাই বি প্লাস বি বাই এ হলে x4 প্লাস y4 মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 16, অর্থাৎ এই টোটালটার মান হবে গিয়ে 16 হবে। কেমন, চলো গণিতটা করি। দেখো গণিতটা অলরেডি আমি পূর্বের স্কুলগুলোতে করে দিয়েছি, আর আমি ওটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো প্রথমে কিন্তু এক্স আর ওয়াই এর যোগ করবে, আর একটা বার এক্স মাইনাস ওয়াই এর যোগ করবে। এক্সের মান ওয়াইয়ের মান যোগ করলে কত হবে, দেখো এখানে 2a বাই বি হচ্ছে, আবার এক্সের মান ওয়াইয়ের মান যদি বিয়োগ করি এখানে হচ্ছে 2b বাই এ হচ্ছে। তাহলে আমাদের বাম পক্ষে ছিল x4 প্লাস y4 মাইনাস 2x স্কোয়ার ছিল, ওয়াই স্কোয়ার ছিল। এক্ষেত্রে দেখো আমরা সূত্রের সাহায্যে গণিতটা করলাম, এক্স স্কোয়ার যে হোল স্কোয়ার প্লাস 2x স্কোয়ার হোল স্কোয়ার, কারণে মাইনাস 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার থেকে প্লাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার বলে কি মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে। কেমন, এক্ষেত্রে একটা সূত্র অনুযায়ী পেয়ে গেলাম কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল বর্গ ছিল মাইনাস, আর একে যদি আমরা বর্গ করি কী হবে 4x অর্থাৎ 2xy এর বর্গ হয়ে যাবে। বেশ, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অনুযায়ী এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হলো, এখানে কি এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার হলো, এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার হলো। আর এখানে কি পেয়ে গেলাম, এখানে দুটো মান পেয়ে গেলাম, একটা পেলাম কি এ এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার পেলাম, আর এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার গুণ হবে, এদের গুণ সম্পর্ক ছিল। তাই এখানে মানগুলো এক্স প্লাস ওয়াইয়ের মান ছিল 2a বাই বি বর্গ ইন্টু 2b বাই এ এর বর্গ হয়েছে। এবার দেখো 2ab এর বর্গ হলে কি 4a স্কোয়ার বাই বি স্কোয়ার ইন্টু 4b স্কোয়ার বাই এ স্কোয়ার হলো, 2b বাই এ বর্গ হলে কি 4b স্কোয়ার বাই এ স্কোয়ার হলো। তাহলে আমরা এ স্কোয়ার কেটে দিলাম, বি স্কোয়ার কেটে দিলাম, 4 অর্থাৎ 4 কত হলো 16। আমাদের বাম পক্ষ ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল। পরের প্রশ্ন চলো। পরের প্রশ্ন বলা হচ্ছে যে4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1 মাইনাস স্কোয়ার প্লাস 8 প্লাস 16কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো। এটি দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করি, এটা অতি সহজ। দেখো প্রশ্নটা আমরা তুলে ফেলেছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি এইখান থেকে এই পর্যন্ত যদি একটা বর্গ করি, এখান থেকে এই পর্যন্ত যদি বর্গ করি, ব্র্যাকেট টার্ম ঘিরে নিই, দেখি আমরা ব্র্যাকেট দিয়ে যদি আলাদা করে নিই, দেখো 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1-এ একটা বর্গ করবো, এর অন্তর বলছে মাইনাস অলরেডি দেওয়া আছে, ব্র্যাকেট নিয়ে নিলাম, এ স্কোয়ার এই সাইনটা চেঞ্জ হয়ে যাবে, মাইনাস 8a আর প্লাস 16 চেঞ্জ হয়ে গেল। বেশ, আমরা বড় করি, দেখো 4 হলে 2 এর বর্গ হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2x ইন্টু 1 প্লাস 1 এর বর্গ মাইনাস একেও সেই সেমভাবে করবো, এস হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু 4-এর বর্গমূল কত হবে, 16-এর বর্গমূল হবে 4, 4 প্লাস প্লাস কত হবে 4 4 16, 16-এর বর্গ। দেখো এখানে বর্গটা এখানে হবে হোল স্কোয়ার। দেখো এবার দেখো এক্স এ প্লাস বি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র হলো, তাহলে কি 2x এর প্লাস 1-এর হোল স্কোয়ার মাইনাস কী হলো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, সরি এ বি হচ্ছে 4 এ মাইনাস 4-এর হোল স্কোয়ারের সূত্র। কেমন, তাহলে এটি দুটি বর্গের অন্তরূপে আমরা প্রকাশ করতে পেলাম, 2x প্লাস 1-এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস 4-এর হোল স্কোয়ার। কেমন, দুটি বর্গের অন্তরূপে, এটা 4 কিন্তু এটা 4, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অনুযায়ী আমরা দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে পারলাম। বেশ, পরের প্রশ্ন চলো। পরের প্রশ্ন দেখো,
পরের প্রশ্ন বলছে পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করো। এটাকে পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে বলছে 25। দেখো 25 বর্গ এখানে করে দিলেও সহজ হয়ে যাচ্ছে, আমি ঘাঁটছি না বই। দেখো অলরেডি প্রশ্নটা তুলে ফেলেছি। দুটি বর্গের রূপান্তর করতে বলছে। 25a হোল স্কোয়ার মানে কি 5a এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5a ইন্টু 9, অর্থাৎ 9-এর বর্গমূল 3b প্লাস 3b এর হোল স্কোয়ার সমান কী করবো, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র অনুযায়ী হবে 5a হবে মাইনাস 3b এর হোল স্কোয়ার হবে। আমাদের a এর মান দিয়েছে 3 আর b এর মান দিয়েছে 2, তাহলে এই ক্ষেত্রে মানগুলো বসিয়ে দেবো। তাহলে 5 ইন্টু a এর মান হচ্ছে 3 মাইনাস 3 ইন্টু বি এর মান হচ্ছে 2 বর্গ সমান কত হবে, 5 3 15 মাইনাস 3 2 6 বর্গ। তাহলে 15 থেকে 6 বাদ দিলে 9, 9-এর বর্গ, 9 বর্গ সমান 9 81, কত হলো 81। পরের প্রশ্ন দিচ্ছে যে জ্যামিতিটা তোমাদের দেওয়া আছে এক্স ওয়াই জেড একটি ত্রিভুজ অঙ্কন করো যার এক্স ওয়াই জেড অর্থাৎ ওয়াই কোণ 90 ডিগ্রি, এক্স জেডের মান দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার আর ওয়াই এক্সের দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার। এ দিয়ে তোমরা ত্রিভুজটা তোমরা অঙ্কন করতে পারবে। যদি এই ধরনের জ্যামিতি যদি অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই জ্যামিতি সংক্রান্ত আমাকে কোনো প্রশ্ন বা কমেন্ট করতে পারো, আমি অবশ্যই করে দেওয়ার চেষ্টা করব। তারপরে দেওয়া হচ্ছে কিউ পি কিউ আর একটি ত্রিভুজ আঁকার চেষ্টা করো যা কিউ আর ইকুয়ালস টু 7/2 সেমি পি কিউ আর ইকুয়ালস টু 80 ডিগ্রি ও আর কোণের মান বলছে 115 ডিগ্রি এবং ত্রিভুজ গঠন না হলে কারণ লেখো। এই ত্রিভুজ গঠন করা সম্ভব হবে কি না, তোমরা যেই জ্যামিতিক কোণের মান দিয়ে পেন্সিল কম্পাস দ্বারা 80 ডিগ্রি এবং 150 ডিগ্রি কোণটা অঙ্কন করে নিয়ে কিউ আর বাহু অঙ্কন করবে। সেক্ষেত্রে যদি ত্রিভুজ আঁকা সম্ভব হয় তাহলে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব হবে, আর যদি না হয় তোমরা সেখানে লিখে দিবে, প্রমাণ করবে যে এই কোণ এবং এই বাহু দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব হবে না। কেমন? যদি এই জ্যামিতিগুলো যদি করতে অসুবিধা হয় তবে তো আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি করে দেওয়ার চেষ্টা করবো। একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করো যার সমান দুটি বাহু দূরত্বটির দৈর্ঘ্য হচ্ছে এত সেন্টিমিটার, সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ 100 ডিগ্রি। কেমন? সমান দুটি বাহুর কিন্তু অন্তর্ভুক্ত কোণ কিন্তু 180 ডিগ্রি, এটাও তোমরা চেষ্টা করবে। আর নিচের দিকে দেখো যেগুলো 6 জন ছাত্রের পরীক্ষাপ্রাপ্ত নম্বরগুলি নিচে টেবিল দেওয়া আছে, এগুলো তোমরা টেবিল রেখাচিত্র অঙ্কন দ্বিস্তম্ভ, এখানে দ্বিস্তম্ভ বলছে, দ্বিস্তম্ভ লেখাচিত্র অঙ্কন করবে। আর নিচেটাও সেই একই রকমভাবে দ্বিস্তম্ভ অঙ্কন করতে বলা হচ্ছে, এখানে যে কোনো একটা করতে বলা হচ্ছে, তোমরা যে কোনো একটা করবে। কেমন? দেখো এগুলো যদি স্তম্ভ যদি এই জ্যামিতিগুলোকে যদি তোমাদের করতে অসুবিধা হচ্ছে, আমি সময়ের কারণে আমি করতে পারছি না, তাই তোমরা অবশ্যই যদি না পারো আমি স্পেশাল সময় বের করে তোমাদের জন্য করে দেওয়ার চেষ্টা করব। তো আজকে তোমাদের গেল কি সপ্তম শ্রেণীর ষষ্ঠ 6 নম্বর মডেল স্কুল। দেখো আমি পূর্বে যে সমস্ত স্কুলগুলো করে আসছি সেখানে কিন্তু জ্যামিতি বা এই দ্বিস্তম্ভ লেখচিত্রগুলো করে আসছে না। তো যদি তোমাদের যদি প্রয়োজন হয়, যদি আমাদের যদি কোনো এক্সট্রা ক্লাস নিতে চাও বা যদি তোমরা এই জ্যামিতি বা এই স্তম্ভ লেখচিত্র দ্বিস্তম্ভ লেখচিত্র যদি অঙ্কন যদি যারা করতে পারো নি, তারা আমাকে কমেন্ট করো, অবশ্যই আমি কোনো একটা ভিডিওতে ভালো করে বুঝে দেওয়ার চেষ্টা করব। তো আজকের এই পর্যন্ত। এইগুলো তোমাদের 6 নম্বর মডেল স্কুল। এরপরে ভিডিওতে নিয়ে আসবো আমরা 7 নম্বর মডেল স্কুল। সেই 7 নম্বর মডেল স্কুলে তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের এই পর্যন্ত, চলো দেখা হবে তোমাদের সঙ্গে সেই পরের ভিডিওতে।